কালো মেঘের ছায়া তৃতীয় পর্ব। ধীরে ধীরে দরজার সিটকেনিটা খুলে গেল। দরজার অপাশে আবছা আলোয় একটা অবয়ব দাঁড়িয়ে আছে। অনন্যা ভয় পেয়ে দেওয়ালের সাথে লেপ্টে গেল। তবে কি আকাশ আবার এসেছে তাকে নতুন কোনো মানসিক যন্ত্রণা দিতে? কিন্তু না, ঘরে যে ঢুকলো সে আকাশ নয়, সে আকাশের ছোট বোন, অনন্যার ননদ তিথি। তিথির হাতে একটা ছোট টর্চ আর এক টুকরো তুলো ও ব্যান্ডেজ। তিথি ফিস ফিস করে বলল, বৌদি ভয় পেও না, আমি তিথি। মা আর দাদা ঘুমে অচেতন, আমি লুকিয়ে এসেছি। অনন্যা যেন নিজের কানকে বিশ্বাস করতে পারল না। এই বাড়িতে পা রাখার পর থেকে সে তিথিকেও মায়ের সুরে কথা বলতে দেখেছে। তিথি অনন্যার পাশে এসে বসল এবং টর্চের আলোয় অনন্যার কপালের ক্ষতটা দেখে শিউরে উঠল। দাদা তোমাকে এভাবে মারতে পারলো? মাও কেমন অন্ধের মতো ব্যবহার করলো। তিথি অনন্যার কপালে ডেটল ভেজানো তুলোটা ছোঁয়াতেই অনন্যার ব্যথায় চোখ বন্ধ করে ফেলল। অনন্যা ফিসফিস করে জিজ্ঞেস করল, তুমি আমাকে সাহায্য করছো তিথি? তোমার মা জানতে পারলে তো তোমাকেও ছাড়বে না। তিথি দীর্ঘশ্বাস ফেলে বলল, আমি জানি বৌদি, কিন্তু আজ দাদা যা করলো সেটা দেখার পর আমার বিবেক আর চুপ থাকতে পারল না। আমিও তো একটা মেয়ে, কাল আমারও বিয়ে হবে। আমার সাথেও যদি শ্বশুর বাড়িতে এমন হয় তখন আমার মা কি করবে? তিথির কথায় অনন্যার চোখে আবার জল এসে গেল। অন্তত এই নিষ্ঠুর পরিবারে একজন তো মানুষ আছে। তিথি পকেট থেকে একটা পার্সেল বের করে অনন্যার হাতে দিল। এটার ভেতর দুটো রুটি আর একটু মিষ্টি আছে, তাড়াতাড়ি খেয়ে নাও। আর শোনো। তিথি একটু থামল, তারপর অনন্যার হাতটা চেপে ধরে বলল, তুমি কালই এই বাড়ি থেকে চলে যাও বৌদি, এরা তোমাকে বাঁচতে দেবে না। নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করো। অনন্যা রুটিটা হাতে নিয়ে বলল, কোথায় যাব তিথি? বাবার বাড়ি? আমার বৃদ্ধ বাবা এই অপমান সহ্য করতে পারবেন না। ভাইয়ের চাকরিটাও নতুন। তুমি দুর্বল হও না বৌদি, তুমি তো গ্র্যাজুয়েশন শেষ করেছ। চেষ্টা করলে একটা চাকরি ঠিক পেয়ে যাবে। নিজের আত্মসম্মান এভাবে শেষ হতে দিও না। তিথি কথাগুলো বলে সাবধানে ঘর থেকে বেরিয়ে আবার বাহিরে থেকে সিটকেনিটা আটকে দিল, যাতে কেউ সন্দেহ না করে। পরদিন সকাল 7টা, আকাশের ভারী বুটের শব্দে অনন্যার ঘুম ভাঙল। দরজা খুলে আকাশ ভেতরে ঢুকলো। তার চোখে মুখে কোনো অনুশোচনা নেই, বরং একটা বিজয়ী ভাব। কি অহংকার ভেঙেছে, নাকি আরো একদিন থাকতে হবে এখানে? আকাশ ঠান্ডা গলায় বলল। অনন্যা মেঝের দিকে তাকিয়ে শান্ত গলায় বলল, আমি মার কাছে ক্ষমা চাইব। আকাশের মুখে একটা কুৎসিত হাসি
ফুটে উঠল। এই তো লাইনে এসেছো, চলো ড্রয়িং রুমে, মা অপেক্ষা করছে। অনন্যা যখন ড্রয়িং রুমে গেল তখন রাবেয়া বেগম সোফায় বসে চা খাচ্ছিলেন। অনন্যা তার সামনে গিয়ে দাঁড়ালো। রাবেয়া বেগম অহংকারের সাথে বললেন, কি রে বৌমা, শিক্ষা হলো? মনে রেখো, এই বাড়িতে থাকতে হলে আমাদের পায়ের নিচে থাকতে হবে। অনন্যা রাবেয়া বেগমের দিকে তাকালো, কিন্তু তার চোখে এবার কোনো ভয় ছিল না, ছিল এক তীব্র ঘৃণা ও প্রতিজ্ঞা। সে শান্তভাবে বলল, আমি ক্ষমা চাইতে এসেছি মা, তবে আপনাদের কাছে নয়, নিজের কাছে। এতদিন ধরে আপনাদের এই অন্যায় সহ্য করে আমি নিজের ওপর যে অত্যাচার করেছি তার জন্য আমি নিজের কাছে ক্ষমা চাচ্ছি। কথাটা শুনে রাবেয়া বেগমের কাপ থেকে চা চটকে পড়ে গেল। আকাশ গর্জে উঠল, অনন্যা, আবার তেজ দেখাচ্ছ? না আকাশ, এটা তেজ নয়, এটা আমার অধিকার। অনন্যা সোজা হয়ে দাঁড়িয়ে বলল। সে তার গায়ে থেকে বিয়ের সোনার চেন আর হাতের বালাগুলো খুলে টেবিলের ওপর ছুঁড়ে দিল। তোমাদের লোভের জিনিস তোমরা রাখো, আমার বাবার দেওয়া সম্মান তোমরা কিনতে পারবে না। আমি এই নরকে আর এক মুহূর্ত থাকবো না। অনন্যা দৃঢ়প্রায় দরজার দিকে এগিয়ে গেল। অনন্যা পা বাড়ালে এ বাড়ির দরজা তোমার জন্য চিরকালের মতো বন্ধ হয়ে যাবে। আকাশ পেছন থেকে চিৎকার করে বলল। অনন্যা দরজার হাতলটা ধরল। সে একবারও পেছনে ফিরে তাকালো না। বাহিরে তখন সকালের মিষ্টি রোদ। অনন্যা দরজা খুলে সে আলোর দিকে পা বাড়ালো। তার মনে তখন আর কোনো ভয় নেই, আছে নতুন লড়াইয়ের প্রস্তুতি। চলবে কি চতুর্থ পর্বে অনন্যা কিভাবে নিজের পায়ে দাঁড়াবে? আকাশ ও তার পরিবার কি তাকে সহজে ছেড়ে দিবে? গল্পটি কেমন লাগছে জানাবেন। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। গল্পের পরবর্তী অংশ জানতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।